আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অতি দ্রুততায় অনুকূলে আসছে। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রসঙ্গ আমি আমার কথা বলবো এবং একই সাথে আজকে বিবিসি বাংলা একটা স্টোরি করেছে, তার শিরোনাম অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে। স্টোরিটি করেছেন নয়াদিল্লি থেকে শুভজিৎ ঘোষ দাদা, এবং এই স্টোরিটাও বলছে যে শেখ হাসিনা উন্মুক্ত, রাজনীতিতে উন্মুক্ত। শেখ হাসিনা ভারতে কিন্তু কখনোই বন্দি জীবনে ছিলেন না, শুধুমাত্র নিরাপত্তার কারণে তাকে হয়তো খানিকটা আবদ্ধ হয়ে থাকতে হয়েছিল, খানিকটা লকডাউন। এই স্টোরিটাতেও যেটি একজন বিশেষজ্ঞ কথা বলেছেন যে খানিকটা কোভিড কালে মানুষ যেভাবে লকডাউনের ভেতরে নিজেকে আবদ্ধ করে রেখেছিল ঘরে, শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতে সেটি হয়েছিল। কিন্তু লকডাউন কতদিন থাকে? লকডাউন তো একসময় উঠে যায়। লকডাউন উঠে গেছে। বিশেষ করে এই আলাপগুলো এই কারণেই আসছে যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পৃথিবীর প্রেস্টিজিয়াস গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন। 3টি গণমাধ্যম আপনারা জানেন যে রয়টার্স, এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট। এটি সারা পৃথিবী ব্যাপী ব্যাপক আলোচিত হয়েছে। ভারতীয় সকল গণমাধ্যমে এটি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এখনো ভয়ের সংস্কৃতির কারণে শেখ হাসিনা আওয়ামী লীগকে প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করতে এখনো খানিকটা ভয় পাচ্ছে। এখনো এই ভয়ের, যারা ভয় তৈরি করে তারা আছে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম খুব শীঘ্রই শেখ হাসিনা আওয়ামী লীগ করা শুরু করে দেবে। কারণ এই যে বর্তমান যে বন্দোবস্ত, বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন কিংবা ইউনূস সরকার বলুন, তারা তাদের পরিকল্পনা মতো বাস্তবায়ন করতে পারত, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে ব্যর্থ। কারণ তারা যত দেশটাকে ব্যর্থ দুঃশাসনে ফেলে দিয়েছে, যত আওয়ামী লীগের প্রতি দমন পীড়ন শুরু করেছে, যত ভারত বিরোধিতা করেছে, ঠিক ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি বলছি না যে এরাই, বিএনপি জামাত, এরা মিলিয়ে আগামী কমপক্ষে 5-10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্র চালিয়ে যেতে পারত, কিন্তু তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পালস যদি আপনি গোনেন, দেখবেন এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করতে পারে, 1970 সালের আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল, আমার ধারণা, আমি বাড়িয়ে বলছি কিনা আমি জানি না, কিন্তু আমার ধারণা সেই বিজয়টি আবার ধরা দেবে। সবগুলো মিলে, সবগুলো রাজনৈতিক দল মিলে যে আসন পাবে, তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি আসন এগিয়ে থাকবে। অবস্থা এমনটাই। আমরা বিবিসির স্টোরিটা একটু দেখে আসি, দেখে আরো দু একটা কথা বলবো। প্রায় 9 মাস আগের কথা, ঢাকায় শেখ মুজিবের বাসভবন 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদ। দেখুন আওয়ামী লীগকে কিভাবে জনপ্রিয় করেছে। 32 নম্বর সরকার ভাঙছে, সরকারি বুলডোজার ব্যবহার করে 32 নম্বর ভেঙে ফেলেছে। আমাদের জাতির, আমাদের মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার যে 32, সেই 32কে সরকার ভেঙে দিল। অন্যদিকে
প্রতিবাদ করছে ভারতের কাছে যে শেখ হাসিনা উস্কানির কারণে এটা ভাঙা হয়েছে। নিজে চুরি করছে এই সরকার, চুরি করে আরেকজনকে ইঙ্গিত করছে, আরেকজনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই হয়েছে এই সরকারের কর্মকাণ্ড। গত 5 ফেব্রুয়ারি এই সরকার 32 নম্বর ভেঙে দিয়েছে। 32 ভাঙ্গার ঠিক পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে, মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয়, সেটিও যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও। আসলে গত 16 বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। এমনকি বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। এখানে বাংলাদেশের বক্তব্য হলো, জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা, কিন্তু দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে। এখানে বলে নেওয়া ভালো যে কোন বিচারের জন্য হস্তান্তর? প্রহসনের বিচার? 71-এর মুক্তিযুদ্ধে হত্যা ধর্ষণকারীরা, ফাঁসির আসামিরা মুক্ত হয়ে যায়, আর একটা সাজানো গোছানো প্রহসনের বিচার আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই বিচারের জন্য ভারত কেন হস্তান্তর করবে? এই কেনর উত্তর হলো, ভারত আজ পর্যন্ত হস্তান্তর তো করেনি, করবেই না, প্রশ্নই আসে না, বরঞ্চ শেখ হাসিনাকে প্রমোট করছে। এটি প্রকাশ্যে যদি আমি বলি তাহলে ভুল হবার কথা নয়, প্রমোট করছে রীতিমতো। তারও তো বুঝতে পারছে যে নির্বাচন যদি একটা হয় এবং নির্বাচন হতে হবে, ভারত এবং বৈশ্বিক দাবি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে ক্ষমতায় আসবে। এই যে আপনারা অনেকে স্বপ্ন দেখছেন, খোয়াব দেখছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অসম্ভব। বাংলাদেশের এই যে একটা অনির্বাচিত অবৈধ সরকারের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনার বিচার নিষ্পত্তি হওয়ার আগে যদি ভারত তাকে প্রকাশ্য মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান, তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা বাংলাদেশ সরকারের প্রত্যাশা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকারের জন্য, ততদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিতই ভাষণ দিতে শুরু করেছেন। কখনো সেটা রেকর্ডেড, আবার কখনো সেটা লাইভ। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পরে কয়েক সপ্তাহ পর থেকেই তিনি নেতাকর্মীদের সাথে বিভিন্নভাবে কথা বলছেন। বিবিসির স্টোরিতে বলা হচ্ছে যে এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনূস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন, ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পরানোই সম্ভব নয়। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হলো, একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাকে সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। ভারতের রাজনৈতিক বন্দীদের মোবাইল ফোন বা অনলাইন অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ থাকে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাছাড়া
তার খবরের কাগজ বা টিভি চ্যানেলে অবাধে সার্ভ করারও সুযোগ আছে। এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকেই তার কাছেই আছে। এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত 29শে অক্টোবর বুধবার বিশ্বের 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেট রয়টার্স, এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেল প্রশ্নোত্তর ভিত্তিতে করা, তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই। মাস তিনেক আগে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে। আর যথারীতিও সেটা ভারত সরকার অনুমোদন করেছে বলেই হয়েছে। দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করেও গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়ও। এই ঘটনাক্রমগুলো দেখে বিশ্লেষকরা স্বাভাবিকভাবেই ধারণা করছেন যে একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হয়েছে। এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কিন্তু কেন এই আনলকিং এর প্রক্রিয়ায় এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? বিবিসি এমনটাই প্রশ্ন করেছে। যাই হোক, বিবিসির স্টোরিতে আর না যাই। স্টোরিতে যেটি বলা হয়েছে যে ভবিষ্যতে এবং নিকট ভবিষ্যতে শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখা যাবে। এমনকি তিনি টেলিভিশন সাক্ষাৎকারেও মুখোমুখি এসেও হয়তো শীঘ্রই কথা বলাও শুরু করবেন, তেমনটাই আভাস দিয়েছে বিবিসির এই স্টোরিটি। অর্থাৎ শেখ হাসিনা আসলে কখনোই ভারতে অবরুদ্ধ ছিলেন না, ভারতে তিনি উন্মুক্তই ছিলেন। শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে যতটুকু ঢেকে থাকা ততটুকুই ঢেকেছিলেন, কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আর থাকবেন না। আমি খানিক আগে বললাম যে লকডাউন তো একসময় উঠে যায়, লকডাউন উঠে গেছে, শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার, বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি আছে এই যে সামনে, এবং বাংলাদেশে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। আওয়ামী লীগের 10, 11, 12, 13 তারিখে ঢাকা লকডাউন। এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল, সেনাবাহিনীও আংশিক উঠে যাচ্ছে। দেশি বিদেশি নানা রকম চাপে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে, এবং আওয়ামী বিরোধী বাংলাদেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে সবগুলো, এরা শুধু আওয়ামী বিরোধী বললে এদেরকে ভুল হবে। এদেরকে যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বলেন, তাহলেও ভুল হবে না। এই যে বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত দল দাবি করে, অথচ গত 15 মাসে মুক্তিযুদ্ধ নিয়ে এত অবমাননাকর কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে, বিএনপি কোথাও প্রতিবাদ করেছে দেখেছেন? তাহলে বিএনপিও স্বাধীনতা বিরোধী দল। পুরো বাংলাদেশ এখন আওয়ামী লীগকে চাইছে, আওয়ামী লীগের জন্য কথা বলছে, আওয়ামী লীগের জন্য কাঁদছে। মানুষ বলছে আগেই ভালো ছিলাম। শেখ হাসিনা ভারতে আনলক হয়ে গেছেন, উন্মুক্ত হয়ে গেছেন। প্রধান নেত্রী আওয়ামী লীগের, তিনি ভারত থেকে ফুল ফেজে এখন থেকে যে রাজনীতি করবেন, এবং আওয়ামী লীগের যে পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে, পরিস্থিতি ক্রমেই পাল্টাচ্ছে, এবং দেশ সরকারকে ইউনূস সরকার, ঠুটো জগন্নাথ সরকার এটা বলে লাভ নেই, দেশ ক্রমেই আওয়ামী লীগকে গ্রহণ করে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ অনেক কিছু ঘটবে, ঘটে আমি এর আগেও বলেছি যে একটা গ্যাপ হবে, একটা সময় হবে। ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই না, হয়তো 26-এর শেষ দিকে কিংবা 27-এর শুরুর দিকে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে অবাধে রাজনীতির সুযোগ পাবে, সেই আলামত চারিদিকে সুস্পষ্ট।
আমরা সেই সময়টার অপেক্ষা করছি, দেখছি, দেখব কি হতে যাচ্ছে সামনে। চিকেন নেকে কি হলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কোন রিপোর্ট, কোন লেখা এমনটাও এসছে যে ভারত তাদের চিকেন নেক, যেটি আমাদের বাংলাদেশের ম্যাপের একদম উত্তরে উপরের দিকে দেখুন, যেখানে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত তিনটি দেশের সীমান্ত লাগোয়া ভারতের একটা 22 কিলোমিটার করিডোর আছে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয়। সেটি বেশ সংকীর্ণ, বেশ সংক্ষিপ্ত। বিভিন্ন রিপোর্টে যেটি জানা যাচ্ছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হচ্ছে, যদিও বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার এটি নিয়ে কোনো অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার দেয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে ভারত চিকেন নেকের যে 22 কিলোমিটারটাকে 60 কিলোমিটার প্রশস্ত করেছে। এবং এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যেখানে জনবসতিও নেই, সেই অর্থে জনবসতি ছাড়া আপনি যদি খানিকটা দুর্গম পথ সেখানে যদি ঢুকে পড়েন, হঠাৎ করে আপনার চিহ্নিত করবার কোনো উপায় থাকবে না। বলা হচ্ছে ভারত ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছে। এর কারণটা কি, এর তোড়জোড়টা এত কেন? এবং এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টা নেবার কারণটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে একজন সরকার আছে, একটা সরকার প্রধান আছে, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলম্যান ইউনূস, পাকনা ইউনূস। এই ইউনূস ক্ষমতায় এসে ভারত বিরোধী পাকা পাকা কথা বলা শুরু করেছিল। শপথ নেবার আগেই, 2024-এর শপথ নেবার আগেই, 8ই আগস্ট শপথ নিলেন, তার আগেই সে ফ্রান্স থেকেই এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কত বড় সাহস, কত বড় শিয়ান যে ভারতকে দেখিয়ে দেবে। আবার চীন সফরে গিয়েছিলেন এবছরই শুরুর দিকে। চীন সফরে গিয়ে তিনি সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনা চীনের সাথে, ভারতের কোনো সম্মতি ছাড়া, ভারতের সাথে কোনো আলাপ ছাড়াই চীনের সাথে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক এরিয়া, সমুদ্রের একমাত্র মালিক আমরা। পাকনামো কথা। অথচ ইউনূস নিজে কখনো খেয়াল করে না যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। ভারত কর্তৃক, আমি বারবার বলি, অসংখ্য ভিডিওতে এমন কথা বলেছি যে বাংলাদেশকে যদি লক করে দেয় ভারত, বাংলাদেশের কোথাও নড়বার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানের দেশ নিয়ে আমরা অবশ্যই গর্ব করব, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে থেকে এখতিয়ার বহির্ভূত সেভেন সিস্টার্স নিয়ে আমি হুট করে একটি কথা বলতে পারি না। ইউনূস সেটাই করেছেন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা গত 24 থেকে 28 অক্টোবর বাংলাদেশ সফর করে গেছেন। সেই সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বই, জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলন, সহিংসতা, সেগুলোর চিত্রকর্মের একটা পুস্তক উপহার দিয়েছিলেন জেনারেল শাহির শামশাদ মির্জাকে। সেই পুস্তকের উপরে যে প্রচ্ছদটা ছিল, সেই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপের সাথে সেভেন সিস্টার্সের ম্যাপ যুক্ত করে দেওয়ার একটা অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় জনগণের মধ্যে এটি ব্যাপক আলোচনা আছে। স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হবার কথা। ভারত প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়ে কিছু করে না। ভারত অত্যন্ত কৌশলী। ভারতকে দেখে আমাদের তো বটেই, সারা পৃথিবী এখন শেখে। নীরবে নিভৃতে কাজ করে। সেই নীরবে নিভৃতে কাজের অংশই তাদের সংকীর্ণ যে করিডোরটা মাত্র 22 কিলোমিটার, সেটিকে 60 কিলোমিটার বিস্তার করেছে, এমন অসমর্থিত সূত্রগুলো বলছে।
আমরা নিশ্চয়ই শীঘ্রই সরকারি তরফ থেকে এগুলো জানতে পারবো, সেই অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে। আগামী 8 তারিখে পাকিস্তান নৌ প্রধান আসবে। এই মুহূর্তে বাংলাদেশের নৌবাহিনীর একটি দল পাকিস্তান সফরে আছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল পাকিস্তান সফরে আছে। এই ইউনুস, বাঙ্গু ইউনুস পাকিস্তানকে দিয়ে কি ওই 60 কিলোমিটার প্রসার করতে চাইছে ভারত, চেষ্টা করছে, বা সেভেন সিস্টার্সে ওই জায়গাটাতে বা চিকেন নেকে ভারত কিন্তু অনেক আগে থেকে একটা সামরিক প্রস্তুতি, একটা অবস্থান, সেই জায়গাটা নিয়ে ব্যাপক এই অঞ্চলের ভূ রাজনীতিতে চিকেন নেক একটা খুব গুরুত্বপূর্ণ, বা শিলিগুড়ি করিডোর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত অনেক আগে থেকেই এইটা অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এটাকে আরো কি করা যায় চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন বাংলাদেশের দুর্বল, অদক্ষ, অনির্বাচিত, অবৈধ সরকার ভারতকে সেই সুযোগটা করে দিয়েছেন। এখন যদি সত্যি সত্যি ভারত 60 কিলোমিটার, 22 কিলোমিটার, এর থেকে আরো যদি 38 কিলোমিটার বাংলাদেশের ভিতরে ঢুকে যায়, নিয়ে নেয়, আপনি কি মনে করেন যে এই ইউনুসের মতো একটা দুর্বল সরকার প্রধান, ইউনুসের মতো একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার, ইউনুস সরকার এটা নিয়ে কোনো আলোচনার টেবিলে পর্যন্ত যেতে পারবে? পারবে না। এটি নিয়ে যদি ন্যূনতম বাড়াবাড়ি করে, ভারত তো অ্যাটাক করে বসবে, অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে। সেভেন সিস্টার্স, ভারতের 7টি রাজ্য, ভারতের মোট ভূমির 4% এলাকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। সেখানে ভারতের মোট জনসংখ্যার 140-45 কোটি জনসংখ্যার প্রায় 3-3.5% মানুষ এই সেভেন সিস্টার্স, এই 7টি রাজ্যে বসবাস করে। দিনের পর দিন বাংলাদেশের মতো একটা দেশের জন্য অরক্ষিত রাখবে, এটাও তো হবে না। উস্কানি তো ইউনুস সরকার তৈরি করেছে, এই উস্কানি তো ইউনুস তৈরি করেছে। উস্কানির জবাব ভারত নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি বাংলাদেশী হিসেবে অবশ্যই সমর্থন করি না ভারত কোন রকম আলাপ আলোচনা ছাড়া 60 কিলোমিটার ভেতরে বা এই দিকে বাংলাদেশে যদি চওড়া করে ফেলে, সেটিকে অবশ্যই সমর্থন করি না। কিন্তু ভারতকে যদি বারবার সেভেন সিস্টার্স নিয়ে থ্রেট দেওয়া হয়, হুঙ্কার দেওয়া হয়, ওই হুঙ্কারের জবাব হিসেবে নীরবে যদি ভারত ব্যবস্থা নেয়, কি করবেন? ভারত নীরবে অনেক ব্যবস্থা নেয়, কিন্তু অফিসিয়ালি সেগুলো প্রকাশও করে না। আপনাদের মনে আছে নিশ্চয়, কয়েক মাস আগে উলফার ঘাটিতে মিয়ানমারের কিছু এলাকায় ঘুরিয়ে দিল। ভারত আজও কি অফিসিয়ালি প্রকাশ করেছে? আজকে বাংলাদেশের যে সরকারটি আছে, সেই সরকারটি কি খোঁজ নিয়েছে যে চিকেন নেকে কি হচ্ছে? খোঁজ নিয়ে কি বাংলাদেশের জনগণকে জানানোর ব্যবস্থা করেছে? কিংবা বাংলাদেশের জনগণের যে ভারতের সাথে আমরা আলোচনা করে জায়গাটা ঠিক করব বা এরকম কিছু বলেছে? সরকার নীরব। বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরকার নেই। আপনি যদি মনে করেন যে, অনেকে মনে করেন ইউনুস স্যার বিশ্ববাসীর কাছেও কি গত 15 মাসে যদি আপনারা এখনো না অনুভব করেন, না দেখেন, তাহলে আপনারা মায়ের কোলে শিশু। ভারতের সাথে সম্পর্কটা চরম খারাপ, এবং এখানে যুদ্ধ নয়, এখানে যদি কোনো সমস্যা হয়, জটিলতা তৈরি হয়, সেটি একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব। কিন্তু ইউনুস সরকারের ভারতের সাথে আলোচনা করা বা আলাপ করবার মতো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। যাই হোক, আমরা যেটি জানছি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে, বিভিন্ন সোর্স থেকে, এটি নিশ্চয়ই খুব শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে এটি প্রকাশিত হবে। আমরা সেটি প্রত্যাশা করি। আমরা সেই সময়টা পর্যন্ত দেখবার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।